সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যা হোক, দীর্ঘ বিরতির পরে আবারও ক্লাস শুরু করলাম। এই বিরতির জন্য আমি দুঃখিত। আমরা এর আগে পড়েছিলাম ঠিক এই পর্যন্ত, দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, হুইজ ফর্ম অফ নাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অথবা দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড। এখানে ক্রাউড কালেকটিভ নাউন এই পর্যন্ত ছিল। আমরা এখানে এই পর্যন্ত আমরা রাখছিলাম, এই চার্ট পর্যন্ত। এখানে শর্টকাট একটা ডেফিনেশন ছিল যে সহজ কথায় কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। সেক্ষেত্রে যেমন এই এক্সাম্পলের বিষয়টা দেখেন, ফিশ, ফিশের প্লুরাল কিন্তু ফিশ, এ কারণে ফিশই আছে। কিন্তু এখানে দেখেন এই যে শিপের প্লুরাল শিপ, তাই শিপে আছে। এ ফ্লোক অফ বার্ডস, পাখি, এটা হলো কি আমাদের এক ধরনের অ্যানিমাল, এটাও এক ধরনের স্পেসিফিক কমন নাউন। আমি আপনাদেরকে পড়িয়েছিলাম স্পেসিফিক কমন নাউন আর হলো জেনারেলাইজড কমন নাউন। যাই হোক, এখন একটা বিষয় বলে রাখি, এই ক্লাসগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, তারপরে আমি কিন্তু ক্লাসগুলো সরিয়ে নেব। আমার লাইফে কিছু বিষয়গুলো আমার জানার ইচ্ছা ছিল, যে কারণে একটা ট্যুর করলাম অনেক দিন পরে। তো এখান থেকে আমার জীবনে কিছু শেখার ছিল, অনেক কিছু শিখলাম, যে আমাকে জীবনে আরও কত বেশি প্রফেশনাল হতে হবে, কত বেশি কি বলবো যে ডিপ্লোম্যাটিক হতে হবে এবং পলিটিক্যাল হতে হবে। তাহলে আমরা শুরু করে দেখেন, এ ব্যাচ অফ স্টুডেন্টস, ছাত্রের দল। তো এখানে ক্লাসও আমরা ইউজ করতে পারি, যে এ ক্লাস অফ স্টুডেন্ট মানে কি ছাত্রের একটা ক্লাস। তো এক্ষেত্রে দেখেন স্টুডেন্টসটা হচ্ছে আমাদের কমন নাউন, স্টুডেন্টসটা হচ্ছে কমন নাউন। তো যখন আমরা কালেকটিভ নাউন ব্যবহার করব অপের পরে, এই জায়গাতে হবে কিন্তু প্লুরাল নাউন। কিন্তু যে নাউনগুলো নিজেরাই প্লুরাল হতে পারে, যেমন ক্যাটল নিজেই প্লুরাল কমন নাউন হতে পারে, এটা সাধারণত কিন্তু কালেকটিভ নাউন। ক্যাটলটা হচ্ছে সাধারণত কালেকটিভ নাউন। কিন্তু যখন আমি বলবো যে এ হার্ড অফ ক্যাটল, মানে হলো এ হার্ড অফ কাউস, এটা নিজেই প্লুরাল। এই যে দেখেন, এ ড্রোভ অথবা ড্রোভে ইউজ করতে পারি, এ ড্রোভ অথবা হার্ড অফ ক্যাটল। তো এরা তখন কালেকটিভ নাউন আর এটা তখন কমন নাউন। যতগুলো আছে একই অবস্থা। দেখেন, প্যাক অফ অ্যাজেস, অ্যাজ মানে গাধা, গাধার দল। এই যে ওলফ থেকে ওলফস, এর সিঙ্গুলার হচ্ছে ওলফ, ওলফ, কিন্তু এর প্লুরাল হচ্ছে ওলফস। তেমনি প্যাক অফ হাউন্ডস, হ্যাঁ, হার্ড অফ সোয়াইন। দেখেন, সোয়াইন ডিয়ারের প্লুরাল হচ্ছে এর সেম। এখানে বলা আছে এ প্যাক অফ, দেখেন ওলফস, ওলফ থেকে ওলফস প্লুরাল ফর্ম ইউজ করলাম। তাহলে আমরা এই জায়গাতে এসে দেখেন, এ বেবি অফ লেডিস বিটিস, আমি লাভলিজও ইউজ করতে পারি, ওটা অবশ্য ওল্ড ফ্যাশন, মানে সুন্দর নারী বোঝাতে আমরা এখানে হলো ভদ্র মহিলা, আর এখানে বিউটিস মানে সুন্দরী। আবার এখানে আমরা লাভলিজ ইউজ করতে পারি, লাভলি থেকে। নেটের প্রবলেম হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখেন, এই যে আমরা ব্যাচ বললাম, স্টুডেন্টস মানে দুনিয়াতে যত শিক্ষার্থী আছে সবগুলোই, কিন্তু এর অল্প কিছু, মানে কিছু কমন নাউন, মানে কিছু নিয়ে আমার একটা ব্যাচ হলো। আমি তো সবগুলা, মানে একটা ব্যাচে দুনিয়ার সব স্টুডেন্টকে আমি ধরতে পারতেছি না। কমন নাউনটা হচ্ছে ইন জেনারেল সবগুলাকেই বোঝায়, যারা শিখে সবাই শিক্ষার্থী। তেমনি একইভাবে বিউটিস, লেডিস। তো এই যে অল্প কিছু লেডিস, বিউটিস বা লাভলিজের সমষ্টি হচ্ছে আমাদের বেভি। তো এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। একইভাবে দেখেন, এ রেজিমেন্ট বা স্কোয়াডন অথবা ট্রুপ অথবা অ্যান আর্মি অফ সোলজার্স। তো সোলজারটা হচ্ছে আমাদের কমন নাউন। তো এই যে অনেক সোলজার আছে পৃথিবীতে, এই সোলজারগুলোর অল্প কিছু নিয়ে আমি একটা সৈন্য দল গঠন করলাম, আর্মি অথবা রেজিমেন্ট। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে অপের পরে যে নাউনটা থাকবে এটা হবে প্লুরাল। এই যে দেখেন, এ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড় অনেক, কিন্তু আমি যখন একটা দল গঠন করতেছি সেটাতে 6টা বা 10টা বা 11টা
এই কম্বিনেশন অনুসারে বসে। ঠিক একইভাবে এর আগে বললাম এ হার্ড অফ খাউস বা ক্যাটল। তো এখানে আসেন এ স্কুল আর শোল অফ ফিশ। আপনারা সাধারণত অক্সফোর্ড বা কেমব্রিজ ডিকশনারিতে গেলে এই স্কুলটা পাবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে এই শব্দটা পাবেন। কলিন্স ডিকশনারিতে গেলে আপনি স্কুল অফ ফিশটা পাবেন। এটা নিয়ে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে স্কুলটা তো অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বা কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে তো পাচ্ছি না। তো সেক্ষেত্রে অনেক বিষয় আছে যেটা অক্সফোর্ড কেমব্রিজে পাওয়া যায় না, এরা আপডেট করে অনেক বিষয়গুলো বাদ দিয়ে রাখে, সেক্ষেত্রে আমাদের অন্যান্য ডিকশনারিগুলো দেখতে হয়। তো সেক্ষেত্রে আপনারা এইটা পাবেন, কলিন্স ডিকশনারিতে পাবেন, আমেরিকান ডিকশনারি। একইভাবে দেখেন ফ্লাইট অর সোয়ার্ম অফ লোকাস্ট, পঙ্গপালের দল। তো এখানে যে বিষয়টা দেখেন স্কুল অথবা শোল, এই যে এখানে এই ফিশটা কিন্তু প্লুরাল নাও। ফিশের প্লুরাল সাধারণত ফিশই হয়। 1 ফিশ, 2 ফিশ, 3 ফিশ, ফিশই থাকবে। একইভাবে দেখেন এ ফ্লোক অফ বার্ডস, বার্ড বসলো, পাখির যখন ঝাঁক হলো তখন বার্ডের প্লুরাল বার্ডস, কিন্তু শিপের প্লুরাল শিপ। এটা মানে শিপই থাকবে, ডিয়ারই থাকবে। এই যে আমরা এখানে দেখে গেলাম, এই যে দেখেন সোয়াইন, ডিয়ার, শিপ, এদের প্লুরাল ফর্মটাও সেম। ঠিক একইভাবে এই যে সোয়ান অফ ফ্লাইজ, বিজ অথবা হাইভ অফ বিজ, চাকের মৌমাছির ঝাঁক। যখন চাকে থাকে তখন হাইভ, আর যখন চাক না থেকে যখন ঝাঁক হয়ে উড়ে যাচ্ছে তখন হবে সোয়াম অফ ফ্লাইজ বা বিজ, মাছির ঝাঁক, মানে এগুলো উড়া অবস্থায় বা সাধারণত। এই যে দেখেন এ ব্যান্ড অফ পিলগ্রিমস, তীর্থযাত্রী বা হাজির দল। পিলগ্রিমেজ মানে তীর্থস্থান, এখানে দুটোই হবে, তীর্থযাত্রী বা আমাদের যারা হজ যাত্রী আছে, হজ যাত্রীর দল, এখানে হজ যাত্রীও ব্যবহার করা যাবে। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, বাদকের দল। মিউজিশিয়ান না কিন্তু মিউজিশন, রাইট প্রোনাউন্সিয়েশন যদি CIAN থাকে তাহলে রাইট প্রোনাউন্সিয়েশন CIAN এর পরিবর্তে উচ্চারণ হবে শন। এই যে দেখেন এখানে বুকে অফ ফ্লাওয়ার্স, ফ্লাওয়ারটা আমাদের কি নাউন? জেনারেলাইজড কমন নাউন। আর স্পেসিফিক কমন নাউন হতে পারে রোজ বা যতগুলো আছে, ম্যারিগোল্ড। মানে স্পেসিফিক কোনো মানে ফুলের নাম হলে সেটা হবে আমাদের স্পেসিফিক কমন নাউন। আর একটা শ্রেণী যখন বোঝাবে, সবগুলো আবার ফুলকে যখন বোঝাবে তখন এটা আমাদের হবে জেনারেলাইজড কমন নাউন। তাহলে এখানে দেখেন বুকেই অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া, এইখানে টি এর উচ্চারণ কিন্তু হবে না। যখন প্রোনাউন্সিয়েশন করতে যাবেন এই টিটা বাদ, এর উচ্চারণ হবে বুকেই অফ ফ্লাওয়ার্স। একইভাবে দেখেন কি মানে চাবি, চাবি রুম খুলতে গেলে চাবি। তো যে বিষয়টা চাবিটা হচ্ছে আমরা গণনা করতে পারতেছি, 1 কি, 2 কিস, 3 কিস। আর এই চাবি একটা মানে গোছাতে 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক বা 10টা থাকুক, এই চাবি গোছাটাকে বলা হয় হচ্ছে বান্স। তো বান্সের দুনিয়াতে চাবি বলতে যত তালা খোলার এই যে কিটা আছে সবই কিস, ভালো কথা। তো আমরা অল্প কিছু নিচ্ছি, একটা বান্সে 2টা থাকুক, 3টা থাকুক, 5টা থাকুক, খুব বেশি না, মানে অল্প কিছু কমন নাউনের সমষ্টি। তো কিটা কেন কমন নাউন? দেখেন কি তৈরি হচ্ছে সাধারণত কি থেকে? আয়রন থেকে, লোহা থেকে চাবি তৈরি হচ্ছে, লোহা থেকে চাবি তৈরি হচ্ছে। জাস্ট আ মিনিট। এই যে দেখেন চাবি, যাই হোক প্র্যাকটিক্যালি বোঝানো বেটার। এটাই ধরেন একটা চাবির গোছা। তো এখানে অল্প কিছু চাবি আছে, এখানে 4টা আছে, আমি 10টা 20টাও করতে পারি। এই চাবিটা তৈরি হয়েছে কি থেকে? আয়রন, লোহা থেকে, এগুলো মূলত লোহার। তো এই চাবিটা আমি গুনতে পারতেছি 1 2 3 4, এগুলো সবগুলোই চাবি, এগুলো সবগুলোই চাবি, এইগুলো সবই চাবি। তাহলে এই যে চাবির যে গোছা, এটাকে আমরা বলতেছি এ বান্স অফ কিস, এ বান্স অফ কিস। আবার ফুল যদি হতো, এখানে আমি ফুল রাখলাম, তাহলে ফুলগুলো কি নাউন? জেনারেলাইজড কমন নাউন। ওর গোছা তাহলে বান্স অফ ফ্লাওয়ার্স, মানে ফুলের গোছা। তাহলে দেখেন এখানে এই চাবিটা আমাদের কমন নাউন। এর উপাদান, এর মধ্যে কি আছে? লোহা। লোহা কিন্তু আনচেঞ্জড আছে, যদি আমি উপরে প্রলেপ দিয়ে রাখছি কোনো কিছু, সেটা কিন্তু লোহা কিন্তু পরিবর্তন হয়নি, চাবিতে লোহা আছে। তাহলে এই লোহাটা, আয়রনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর এই যে চাবিটা, কিটা হচ্ছে আমাদের কমন নাউন। আর কি এর সমষ্টি, অল্প কিছু চাবির সমষ্টি হলো বান্স, এই বান্সটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন।
ঠিক একইভাবে দেখেন এ বাঞ্চ অফ ব্যানানাস, কলার ছড়া। দেখেন ব্যানানা, ব্যানানা আমাদের কমন নাউন, কারণ এর সঙ্গে আমি এস লাগাইতে পারতেছি। 1 ব্যানানা, 2 ব্যানানাস, 3 ব্যানানাস, মেনি ব্যানানাস, সাম ব্যানানাস, সেভারাল ব্যানানাস, ফিউ ব্যানানাস, যা খুশি হোক প্লুরাল করতে পারতেছি। এর পূর্বে প্লুরাল ডিটারমিনার ইউজ করতে পারছি, এটা কমন নাউন। তাহলে এই যে আমি তো আর এই একটা থোকায় দুনিয়ার সব কলা থাকতেছে না, তাহলে অল্প কিছু কমন নাউন নিয়ে আমি গঠন করতেছি এ বাঞ্চ অফ, মানে একটা থোকাতে যে কয়টা থাকে। একইভাবে দেখেন গ্রেপ, আঙ্গুর। গ্রেপটা হচ্ছে কি, যেমন আমরা বলি যে আঙ্গুর ফল টক, গ্রেপস আর সাওয়ার। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা প্লুরাল ইউজ করতেছি। কমন নাউন যখন আমরা ইউজ করব সাধারণত এর প্লুরাল করব, অথবা এর পূর্বে ডিটারমিনার ইউজ করব। ন্যাংটা বা উলঙ্গ মানে খালি কমন নাউন সাধারণত ব্যবহার হবে না। হতে পারে যদি এরা নিজেরাই প্লুরাল হতে পারে। যেমন দেখেন ফিশ, ফিশ লিভ ইন ওয়াটার, ফিশ লিভ ইন ওয়াটার, এখানে ফিশ কিন্তু প্লুরাল কমন নাউন। ওই এক্ষেত্রে ফিশ লিভ ইন ওয়াটার, ফিশ কিন্তু এক্ষেত্রে নিজেই প্লুরাল। যদি ফিশ মানে আমার সিঙ্গুলার হতো তখন আমাকে ব্যবহার করতে এ ফিশ অথবা দা ফিশ লিভস ইন ওয়াটার, তখন ভার্বটা প্লুরাল হতো। তাহলে একইভাবে দেখেন বাঞ্চ অফ গ্রেপস, আবার এ কালেকশন অফ রিলিক্স, দুষ্প্রাপ্য বইয়ের। এখানে কিছু ভুল আছে, রিলিক্স মানে ওই যে পুরাকীর্তির, এই জিনিসটা এখানে ভুল হয়েছে, নেক্সট টাইম ঠিক করে দেওয়া লাগবে। তাহলে এই যে দেখেন রবার্স, রবার কোন নাউন? এখানে আমার পাইরেটও হতে পারে। পরীক্ষায় কিন্তু আসে অনেক সময়। এই যে সোমালিয়ান জলদস্যুর আটকে রাখলো, এ ব্যান্ড বা গ্যাং অফ পাইরেট। পাইরেটটা কোন নাউন? পাইরেটটা হচ্ছে কমন নাউন, পাইরেট থেকে পাইরেটস। আর এ থেকে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হয় পাইরেসি। তাহলে এ ফেয়ার অফ শুজ, দুটো থাকতেছে। বোর্ড অফ ডাইরেক্টরস হোক, ক্লাস্টার অফ ওয়ার্ড শব্দ সমষ্টি, গ্রোভ অফ ট্রিস, তারপরে মানে তরুদল কুঞ্জবন, ক্লাম্প অফ ট্রিস মানে গ্রোভের জায়গা, অথবা ব্যাম্বুস বৃক্ষের ঝাড় বা বাঁশের ঝাড়। গ্যাদারিং অফ পিপল, তাহলে পিপল সাধারণত আমাদের কালেকটিভ নাউন, কিন্তু এক্ষেত্রে কমন নাউন। ঠিক ক্যাটেলের মধ্যে এড হার্ড অফ ক্যাটল, তাহলে গ্যাদারিংটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, মানে সমাবেশ, গ্যাদারিং সমষ্টি। এ থ্রং অথবা ক্রাউড অফ পিপল মানে গ্যাদারিং, থ্রং, ক্রাউড, এগুলো সবই অর্থে। এ ব্রুড অফ চিকেন, তাহলে চিকেনটা আমাদের কি নাউন? চিকেনটা হচ্ছে মুরগির বাচ্চা, মুরগির ছানা, এটা আমাদের কমন নাউন। আর কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এই যে ট্যালেন্টস, গ্যালাক্সি অফ, এ গ্যালাক্সি অফ ট্যালেন্টস, গ্যালাক্সি অফ স্টার্স, নক্ষত্রপুঞ্জ আর প্রতিভা সমাবেশ। এই যে আমরা বলতেছি প্রতিভাগুলো আসলে এক একটা তারা, এই তারাগুলোর সমষ্টি হচ্ছে গ্যালাক্সি। তো যাই হোক, আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। এই যে ফোর্স অফ কনস্টেবল, কনস্টেবল দল। তারপরে দেখেন স্টিং অর ট্রেন অফ ক্যামেলস, উটের পাল। এই যে ট্রেন, অনেক ভুল করতে পারে। লিটার অফ পাপিস, কুকুর ছানার দল। ট্রুপ অফ মাঙ্কিস, এটা কিন্তু পরীক্ষায় আসছে, দেখাচ্ছি। ট্রুপ অফ হর্সিস, শুট অফ ক্লথস। তারপরে ফাইল অফ বুকস মানে বইয়ের সমষ্টি, বইয়ের গাদা, অথবা লাইব্রেরি, এই সেন্সে লাইব্রেরি অফ বুকসও হতে পারে। তারপরে হিপ অফ ফ্লাইস, ফাইলসের হিপ অফ ফাইলস, ফাইলসের স্যুপ। তারপরে ক্রাউড অফ প্যাসেঞ্জার, যাত্রীর ভিড়, কালেকশন, যতগুলো আমরা দেখে আসছি। এখন আমরা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখি। দেখেন এ হোস্ট অফ স্প্যারোস, চড়াই পাখির ঝাঁক বা এক ঝাঁক চড়াই পাখি। ফ্লাইট অর ভলি অর শাওয়ার, কুইবার অফ অ্যারোস, এগুলো তো কমন নাউন। অ্যারো কিছু কমন নাউন মিলে আমার হতে পারে ফ্লাইট, ভলি, শাওয়ার, কুইবার, যেটাই হোক। স্কোয়াড অফ হোমগার্ডস, হোমগার্ডের দল। এই যে আসে যে এটা পরীক্ষায় আসছে কিন্তু দেখাচ্ছি যে এ ওয়ার্ড অফ ব্যাংক নোট, নোটের গার্ড বা তাড়া, নোটের গার্ড, টাকার গার্ড। এ প্রাইড অফ লাইন্স, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে দেখেন প্রাইডটা সাধারণত আমরা কি করি, এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করি যে হি প্রাইডস ইন হিজ ওয়েলথ, সে তার সম্পদের গর্ব করে। বা শি প্রাইডস ইন হার বিউটি, সে তার সৌন্দর্যের। কিন্তু এক্ষেত্রে যখন আমরা নাউন হিসাবে ইউজ করব তখন গর্ব হতে পারে, আর যখন কালেকটিভ হিসাবে নাউন হিসাবে ইউজ করব প্রাইড অফ লায়ন্স মানে সিংহের দল, এইগুলো মাথায় রাখা দরকার। যেমন দেখেন এ প্যানেল অফ এক্সপার্ট, বিশেষজ্ঞর দল বা বিশেষজ্ঞ বৃন্দ বা বিশেষজ্ঞ দল। এই যে দেখেন মাল্টিটিউড অফ পিপল, লোকজনের বিশাল যখন ভিড় হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মাল্টিটিউড। তাছাড়া ওই যে ক্রাউড দেখে আসলাম, গ্যাদারিং দেখে আসলাম, এগুলো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন। এখন আমরা দেখব প্রিভিয়াস কোয়েশ্চেন। তাহলে আমরা প্রথমে দেখেন আই স এ ড্যাশ অফ কাউজ ইন দ্য ফিল্ড, অর্থাৎ আমি কি দেখলাম, মাঠে এক পাল গরু। তাহলে কাউজ আছে, তাহলে গ্রুপ
আমার আসতেছে না, এক্সাক্ট ওয়ার্ড লাগবে। গ্রুপ অফ কাউজকে আমরা কি বলি? হার্ড। এ গ্রুপ অফ কাউজ মানে সিম্পলি একদম ডিকশন প্রপার ওয়ার্ড লাগবে এখানে। হার্ড, সোয়াম অফ বিস, ফ্লোক অফ বার্ডস। তাহলে কাউয়ের সাথে কোনটা যায়? কাউয়ের সাথে যাচ্ছে আমার হার্ড। রাইট আনসার এইটাই যে আই স এ হার্ড অফ কাউস গ্রেজিং ইন দ্য ফিল্ড। আমি একপাল গরু মাঠে ওই যে চরে ঘাস খাচ্ছিল, চরে খেতে দেখলাম। একইভাবে দেখেন এ গ্রুপ অফ লাইন্স ইজ কল্ড, এ গ্রুপ অফ লাইন্স ইজ কল্ড যেটা বলে আসলাম। তাহলে দেখেন এ প্যাক অফ লাইন্স, এ ফ্লোক অফ লাইন্স, এ কলোনি অফ লাইন্স, এ প্রাইড অফ লাইন্স। তাহলে এটাই রাইট। আমরা আগে বলে আসলাম সিংহের দল বা পাল হলে আমরা ব্যবহার করব সিংহের দলের ক্ষেত্রে প্রাইড। তারপরে দেখেন যে উইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব এ নাম্বার অফ শিপ। এ নাম্বার অফ মানে সাম শিপ, এ নাম্বার অফ মানে হলো সাম। পরীক্ষায় অনেক সময় আসে এ নাম্বার অফ মানে কি? এই যে এ নাম্বার অফ, এটা কিন্তু একটা ডিটারমিনার, কোয়ান্টিফায়ার। এ নাম্বার অফ এর মানে হচ্ছে আমরা অনেকগুলো ব্যবহার করতে পারি, সাম ব্যবহার করতে পারি, সেভারেল ইউজ করতে পারি, সাম, সেভারেল, ফিউ যেটাই বলি। এরকম সেন্সে এরা ব্যবহার, কোথাও এখানে অর্থাৎ মেনিও ব্যবহার করা হয় কোনো কোনো জায়গায়। আমি এ নাম্বার অফের তিনটা মিনিং পাইছি, সামও পাইছি, সেভারেলও পাইছি, মিনিও পাইছি, ক্ষেত্র বিশেষে এর ব্যবহার। তাহলে কি হচ্ছে? হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব এ নাম্বার অফ শিপ। এবার আসেন এই যে হোয়াট ডু ইউ কল এ গ্রুপ অফ শিপ। মানে আপনি বা তুমি একদল কি বলবো যে ভেড়াকে বা শিপ মেষকে কি বলো? তাহলে কি হচ্ছে আমাদের? অপশন এতে হার্ড, অপশন এতে হার্ড, বিতে গ্যাং, সিতে ফ্লোক, ডিতে ফ্যাক, সিতে ক্রাউড। তাহলে আমরা এই যে ব্যবহার করি এ ফ্লোক অফ বার্ডস অথবা এ ফ্লোক অফ শিপ। তারপর একটা আসে যে দেখেন আই স ড্যাশ অফ মাঙ্কিজ ইন দ্য ফরেস্ট। আমি জঙ্গলে একদল বানর দেখলাম। তো এ গ্রুপ অফ মাঙ্কিজ, গ্রুপ হচ্ছে না, গ্রুপটা এমনি বোঝানোর জন্য জেনারেল সেন্স। আই স এ গ্রুপ, এ গ্রুপ অফ মাঙ্কিজ। এ গ্রুপ অফ মাঙ্কিজকে আমরা সংক্ষেপে বলি মাঙ্কিজের ক্ষেত্রে জি এ ট্রুপ অফ মাঙ্কিজ। এই ট্রুপটা আমরা আগে দেখে আসছি, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল। এবং আরেকটা বিষয় বলি, বাজারে ওই সময় যে বইগুলো ছিল তাদের বই এরকম চার্ট তথ্য ছিল না, তারা ভুল করছিল। প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারি, কারণ বইগুলো আছে। তাহলে এ ট্রুপ অফ মাঙ্কিজ, এই যে দেখেন এ ট্রুপ অফ মাঙ্কিজ। পরের কোয়েশ্চেন আসে দেখেন কোয়েশ্চেন্স উইল বি আনসার। প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে কার দ্বারা? বাই ড্যাশ অফ এক্সপার্ট। তাহলে ফ্যানেল, স্টাফ, বান্স, ব্যান্ড। তাহলে এক্সপার্টের দলকে আমরা যে শব্দটা ব্যবহার করি এর সাথে সেটা হলো প্যানেল অফ এক্সপার্ট, বিশেষজ্ঞ দল। অপশন এই। তারপরে দেখেন হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়ং প্যাট্রিস। তিতির পাখি, প্যাট্রিস মানে হচ্ছে তিতির পাখি। তিতির পাখির ঝাঁককে আমরা বলি খবেই। এই যে প্যাট্রিস তিতির পাখি, খবে তিতির পাখি ঝাঁক। গ্যাগলের ব্যবহার করা আছে, এটা হলো রাজহংসী, গিজের ঝাঁক। ঠিক আছে, এ গ্যাগল অফ গিস, গ্যাগল অফ গিস। স্কুল, মাছের ঝাঁক মানে এ স্কুল অফ ফিশ, অথবা এ স্কুল অফ শার্ক, হাঙ্গরের ঝাঁককেও স্কুল বলা যেতে পারে। এই যে ফ্লোক, ফ্লোক অফ শিপ অথবা ফ্লোক। ফ্রাইড হচ্ছে সিংহের দল মানে ফ্রাইড অফ লায়ন্স, অথবা এ ফ্রাইড অফ পিকক্স। এখানে আমরা এ ফ্রাইড অফ পিককও ইউজ করতে পারি। পরের কোয়েশ্চেন দেখেন হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইফস। নাইফ থেকে নাইফ, ছুরি থেকে ছুরি। এই যে বললাম প্লুরাল করতে হচ্ছে ফর্ক মানে চামচ, স্পুন, এটা কাটা চামচ এটা, অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিল, অন্যান্য খাওয়ার যে বাসনপত্র, এগুলোকে আমরা কি বলি? দেখেন অপশন এতে আছে ক্রুকারি, বিতে কাটলারি, সিতে উইপনারি, ডিতে ইটারি। ইটারিটা হচ্ছে মূলত রেস্টুরেন্ট যেখানে আমরা খাওয়া দাওয়া করি। আর এখানে উইপনারি মানে অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হয়। আর ক্রুকারি আর কাটলারির আমি এখানে এটা দিয়ে রাখছি। কাটলারিটা মূলত দেখেন, কাটলারিটা হচ্ছে নাইফ থাকতেছে, ফর্ক, স্পুন, আদার ইটিং ইউটেন্সিল। আর ক্রুকারিটা হচ্ছে এই যে প্লেট, কাপস, ডিশেস, এইগুলোনের যে কালেকটিভ নাউন একসঙ্গে। ধরেন আপনি শোকেসে সাজিয়ে রাখছেন প্লেট, কাপস, ডিশেস, আর কিচেনে যেগুলো রাখতেছেন নাইফ, ফর্ক, স্পুন। এবার আসেন কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন এর ডিফারেন্সেসগুলো। কমন নাউনের ক্ষেত্রে যেটা বলা আছে, কমন নাউন দ্বারা কোনো একটা শ্রেণীর সাধারণ নাম বোঝায়। কোনো একটা শ্রেণী, যেমন ম্যান, এই যে মানুষ বোঝালো পুরো একটা শ্রেণী, ম্যান, ম্যান। তারপরে খাও মানে কি? খাও হচ্ছে গরু গেল।
তারপরে শিপ, গোট, এগুলো এক একটা শ্রেণী। লায়ন, টাইগার্স, মানে ফুলের ক্ষেত্রে হোক, ফলের ক্ষেত্রে আমি বলতেছি, দেখেন একটা শ্রেণী। ম্যাঙ্গো, ম্যাঙ্গো কিন্তু হচ্ছে আমার স্পেসিফিক কমন নাউন, এটা কিন্তু প্রপার নাউন না। রোজ, ম্যাঙ্গো, এগুলো হচ্ছে স্পেসিফিক কমন নাউন। আর যখন ফ্রুট বলতেছি, তারপরে ফ্লাওয়ার বলতেছি, তারপরে ফিশ বলতেছি, এরা হলো জেনারেলাইজড কমন নাউন। সাধারণত কমন নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়, যে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, বুক থেকে বুকস, খি থেকে খিস, ঠিক আছে, খাও থেকে খাউস। এই যে যেমন দেখেন, বুক থেকে প্লেয়ার থেকে প্লেয়ার্স, শিপ থেকে শিপ, এগুলো হলো সাধারণ নাম। আর কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে, শেষে এস বা ইয়েস যুক্ত হয়ে কখনো কি বলছে প্লুরাল কালেকটিভ হয় না। দেখেন, যদি আমরা কিছু রাইটার বলছে কালেকটিভ নাউনগুলো হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। যেমন দেখেন, এ হার্ড অফ কাউস, যখন টু হার্টস, তখন কিন্তু আর ওইটা প্লুরাল মানে কালেকটিভ নাউন হচ্ছে না। তখন আমরা যদি, অর্থাৎ কালেকটিভ নাউনগুলোকে যদি আমরা কি করি, প্লুরাল করি, সেক্ষেত্রে এরা হবে আমাদের কমন নাউন। প্লুরাল কালেকটিভ নাউন বলতে কিচ্ছু নাই। যেমন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে অ্যান আর্মি, এইটা কোন ধরনের নাউন? অ্যান আর্মি, তাহলে কি বলা হয়েছে? আর্মিজ হবে প্লুরাল কমন নাউন, কিন্তু অ্যান আর্মি এটাকে আমি কমন নাউন বলতে পারবো না, এটা কালেকটিভ নাউনই থাকবে। অর্থাৎ কালেকটিভ নাউনের আগে যদি কি বলবো, যে ওয়ান থাকুক, অ্যান থাকুক, এ থাকুক, দা থাকুক, এইগুলা বসলে, অর্থাৎ এরা প্লুরাল না হওয়া পর্যন্ত এরা কি থাকে? কালেকটিভ নাউনই থাকে। কিন্তু যখন এরা প্লুরাল হবে, যে সাম আর্মিস, ফিউ আর্মিস, মেনি আর্মিস বা টু আর্মিস, এইরকম হলো, তখন ওরা হয়ে যাবে প্লুরাল কমন নাউন বা কমন নাউন। এই যে দেখেন, লাইব্রেরি অফ বুকস বা পাইল অফ বুকস, এরা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আর এখানে বুক দেখেন, বুকটা হচ্ছে কমন নাউন। টিম, স্কোয়াড, এগুলো হচ্ছে আমাদের প্লেয়ার, যে স্কোয়াডে সে নাই। আবার টিম আর স্কোয়াড কিন্তু আলাদা, স্কোয়াডে বেশি সংখ্যক থাকে আর টিমে ওটা কমিয়ে ফেলা হয়। যারা কি বলবো, যে একদম বেস্ট, মানে 11-এর ক্ষেত্রে হোক বা 6-এর ক্ষেত্রে হোক, তাদেরকে আমরা বানাচ্ছি টিম। আর ওই সিলেকশনের জন্য কিছু বাড়তি খেলোয়াড় না হয় স্কোয়াডে। ঠিক একইভাবে শিপ, ফ্লোক, বেড়া। তো একটা বিষয় দেখেন, এই মডার্ন গ্রামারে কিন্তু নাউন অফ মাল্টিটিউডটা নাই, এটা ট্রেডিশনাল গ্রামারে ছিল। কিন্তু প্রশ্নকর্তারা এখনও এই জায়গা থেকে প্রশ্ন সেট করেন, এই কারণে আমি বিষয়টা এখনও বইয়ে রাখছি, কারণ প্রশ্নকর্তারা প্রশ্ন করে, আমার কিছু করার নাই। তাহলে যেটা বলা আছে, যে কালেকটিভ নাউনগুলো আর যখন সদস্যগুলো থাকবে, এদেরকে আলাদা আলাদাভাবে বোঝাবে, তারা তাদের মতো করে মত প্রকাশ করবে, তারা তাদের মতো করে কাজ করবে। এই যখন কালেকটিভ নাউনকে সমষ্টিগতভাবে না বুঝে তাদের সদস্যদেরকে, মেম্বারদেরকে বুঝাবে, তাদের অ্যাক্টিভিটিসগুলোকে কি বলবো, যে ফোকাস করা হবে, সেক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটা আর কালেকটিভ নাউন থাকে না। এরা যেহেতু আলাদা আলাদাভাবে, কিন্তু মনে রাখবেন, নাউন অফ মাল্টিটিউডটাও কিন্তু কালেকটিভ নাউনই। তখন ওই কালেকটিভ নাউনটাকে আমরা বলতেছি নাউন অফ মাল্টিটিউড। যেটা বলা আছে, দেখেন, কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে, মানে তাদের, মানে কালেকটিভ নাউনকে সমষ্টিগতভাবে না বুঝাইয়া তাদের সদস্যদেরকে বুঝালে, মানে আলাদা আলাদাভাবে বুঝালে, প্রত্যেক আলাদা আলাদা, এবং এই বিভাজিত যে সমষ্টি, এটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, এর ভার্ব প্রোনাউন দুটোই সিঙ্গুলার। এখানে দেখেন, দ্য জুরি ওয়াজ বা ইজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন, বিচারক মণ্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত। কিন্তু মজার যে বিষয়টা, এখন এই জায়গাটাতে যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, দ্য কমিটি, লাইনে থাকেন, আমি আর ওখান থেকে যাচ্ছি না, এখানে থাকেন, আমি দেখাচ্ছি, এখন এক্সাম্পলটা দেখাচ্ছি। এটা খেয়াল রাখেন, কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, ভার্ব দুটোই সিঙ্গুলার হয়, কিন্তু মডার্নে দেখবেন যে এই অবস্থা নাই। অক্সফোর্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে ভার্ব প্রোনাউন দুটোই প্লুরাল হয়ে থাকে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, এই যে বিভক্ত হয়ে গেছে। অথবা জুরি হ্যাভ আর্গুড ফর 5 hours, 5 ঘন্টা ধরে তারা তর্ক করছে। এখানে জুরি মানে জুরির মেম্বার, মানে মেন অন দ্য জুরি বা দ্য মেম্বার অফ দ্য, এই যে ফলোয়ারের মধ্যে কালেকটিভ নাউন এবং নাউন অফ মাল্টিটিউড একই, তবে ভার্বের নাম্বারে ভিন্নতা, মানে সিঙ্গুলার নাম্বার হবে নাকি প্লুরাল নাম্বার হবে। এই প্রশ্নটাই দেখেন, এখানে কিন্তু দুটাই রাইট, সেটার আমি প্রুফ দিচ্ছি। দেখেন, দ্য কমিটি ওয়াজ আনএবল টু অ্যাগ্রি অন দিস পয়েন্ট, আমাদেরকে আনসার নিতে হচ্ছে ওয়ার, কিন্তু আমি ওয়াজ ব্যবহার করলে ভুল না। কিন্তু এই প্রশ্নটা প্রশ্নকর্তা কপি করেছেন এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ, মহিউদ্দিন অ্যান্ড কাশেমের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অংশ থেকে। তো এক্ষেত্রে আনএবল টু অ্যাগ্রি অন দিস কোয়েশ্চেন, মানে এই প্রশ্নে কমিটির সদস্যরা কি করতেছে, মানে সক্ষম ছিল না, মানে তারা ভিন্ন মত পোষণ করছে। আনএবল টু অ্যাগ্রি মানে তারা ডিসঅ্যাগ্রি করছে, মানে একমত হওয়ার মতো সমর্থ ছিল না বা সক্ষম ছিল না। এই যে ভিন্ন মত, এই কারণে আমরা ব্যবহার করলাম প্লুরাল ভার্ব।
ঠিক পরেরটাই দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন কোনটা, দ্য জুরি, এখানে আর্গুইং আছে নিজেদের মধ্যে, আর্গুইং অ্যামং দেমসেলফ, তারা নিজেদের মধ্যে তর্ক করছে, তার মানে তাদের সদস্যদেরকে বোঝাচ্ছে যে তারা তর্ক করতেছে। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ভার্বটা প্লুরাল নিতে হবে। দেখেন ইজ আছে, হ্যাজ আছে, হ্যাজ আছে, সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্ব নেওয়া যাচ্ছে না, যেহেতু তাদের মধ্যে তর্ক হচ্ছে, তাদের সদস্যদেরকে বোঝাচ্ছে, এই কারণে আমাদেরকে ভার্বটা নিতে হচ্ছে প্লুরাল, দি জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস। আর যেহেতু এখানে দেমসেলফ ব্যবহার করা আছে প্লুরাল নাউন, আমাদের ভার্বটাও প্লুরাল করতে হচ্ছে। এই যে দেখেন, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, এখানে জুরি আর দ্য অডিয়েন্স রিমেন্স সিটেড। এখন মজার একটা বিষয় দেখেন, এটা কিন্তু কালেকটিভ নাউন, এটা কালেকটিভ নাউন, কারণ আমাদের ভার্বটা সিঙ্গুলার আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। আর এখানে দেখেন, এখানে কিন্তু এই প্রশ্নের অপশনে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, নাউন অফ মাল্টিটিউড কিন্তু ছিল না, নাউন অফ মাল্টিটিউড ছিল না, এটা হওয়ার কথা ছিল কি নাউন অফ মাল্টিটিউড। এই যে নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে যেহেতু আমার অপশনে নাউন অফ মাল্টিটিউড নেই, আর একটা বিষয় বলছি, নাউন অফ মাল্টিটিউডটা হচ্ছে কালেকটিভ নাউন, এই কারণে আমাদেরকে উত্তর কিন্তু কালেকটিভ নাউনই করতে হচ্ছে। এখন যেটা আপনাদেরকে দেখাতে চাইলাম, এই যে ইউনানিমাস, খেয়াল রাখেন এই প্রশ্নটায়, দ্য জুরি, ঠিক আছে, ইউনানিমাস ইন ইটস ডিসিশন, এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে, কিন্তু মডার্নে কি হচ্ছে দেখ, আমরা যাই গুগলে, এই যে আমরা আসলাম ইউনানিমাসে, দেখছেন, দ্য কমিটি আর ইউনানিমাস ইন রিজেক্টিং দ্য প্রপোজাল। বড় করা যাচ্ছে না, এই যে দেখেন, দ্য কমিটি ওয়ার ইউনানিমাস ইন রিজেক্টিং দ্য প্রপোজাল, মানে কি প্রস্তাবটা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে, বাতিল করার ক্ষেত্রে কমিটির সদস্যরা কি ছিল, একমত ছিল। তো এখানে তো আমার যেহেতু কমিটি ইউনানিমাস আছে, মানে একমত আছে, ইউনানিমাস একমত, তাহলে তো আমার ভার্ব ওয়াস হওয়ার কথা ছিল। আপনারা গুগলে ঢুকে লিখবেন ইউনানিমাস মিনিং, তাহলে কি হচ্ছে, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এখানে হতে হলো ওয়াস, দ্য কমিটি ওয়াস ইউনানিমাস ইন রিজেক্টিং দ্য প্রপোজাল, কিন্তু দেখেন মডার্ন ইউজেজে কি আছে, ভার্ব প্লুরাল আছে। এই যে দেখেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি এখন এই উদাহরণটা আপনারা টুকে রাখেন, দ্য কমিটি ওয়ার ইউনানিমাস ইন রিজেক্টিং দ্য প্রপোজাল, যদি এই উদাহরণটা হুবহু পরীক্ষায় আসে, উত্তর কিন্তু ওয়ার দিবেন। আর যদি যে উদাহরণটা দিলাম, যা জুরি ওয়াজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার। তাহলে মডার্ন আর ট্রেডিশনাল ইউজেসের মধ্যে ডিফারেন্সেস আছে, এগুলো মাথায় রাখতে হবে। দেখে দেখে পড়ানো অনেক সহজ, তাই না? দেখে দেখে পড়াতে পারবেন, এখানে যা লেখা, কিন্তু বাড়তি ইনফরমেশন দিতে গেলে স্টাডি করতে হবে, মগজ কাটাতে হবে। আর একটা বিষয় বলি, এই যে আমরা ম্যাটেরিয়াল নাউন, এটা কিন্তু ট্রেডিশনাল গ্রামার অনুসারে, মডার্ন গ্রামারে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বা এরকম যে মডার্ন ইয়েগুলো আছে, গ্রামার বইগুলো আছে, ইভেন হাই স্কুল ইংলিশ গ্রামার, এটা কিন্তু ট্রেডিশনাল পার্সপেক্টিভেও অনেকগুলো বিষয় লেখা আছে। তারপরেও হাই স্কুল ইংলিশ গ্রামার, এন মার্টিনের বই আপনি কি পাবেন না, ম্যাটেরিয়াল নাউনের আলোচনা পাবেন না। আবার এই প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এই যে থমসন অ্যান্ড এবি মার্টিনেটের যে বইটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের, সেখানেও বলা আছে নাউন 4 প্রকার, ওখানে ম্যাটেরিয়াল নাউন নাই। তো ম্যাটেরিয়াল নাউনের যে বিষয়টা, সেটা দেখেন, ম্যাটেরিয়াল নাউন আমাদের কোনো কিছুর উপাদানকে বোঝাবে, বা এইটা সামগ্রিকভাবে মানে ওই ধরনের বস্তুগুলাকে বোঝাবে যেগুলাকে আমরা সাধারণত সংখ্যা দ্বারা গণনা করি না, এদেরকে আমরা পরিমাপ করি মূলত বিভিন্ন ধরনের একক দ্বারা, যেমন 1 কিলো অফ রাইস, ঠিক আছে, রাইসকে কি করতেছি আমরা একক দ্বারা পরিমাপ করতেছি, কিন্তু ওটা ছোট ছোট আছে, একটা তো সাধারণত করি না, ওটাকে গোনা যায়, তখন ওই যে কাউন্টেবল আনকাউন্টেবলের সেন্সগুলো আসে। যেমন ব্রিকটা কিন্তু ট্রেডিশনাল গ্রামারে কি নাউন, গোনা যায়, কিন্তু একটা ইটা, 2টা ইটা, 3টা ইটা, 4টা ইটা, ভালো কথা বলা হচ্ছে বাড়িটি ইটের তৈরি, তো ওই বাড়িতে কত হাজার ইট লাগছে, ইট কিন্তু গণনা করা যায়। তারপরেও যেহেতু বাড়ির মানে হাউস,
বা বিল্ডিং এর উপাদান, এ কারণে আমরা এটাকে ম্যাটেরিয়াল নাউন ধরতেছি। অর্থাৎ কমন নাউনের উপকরণ বা উপাদানকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। যে দ্য হাউস ইজ মেড অফ বা দ্য বিল্ডিং ইজ মেড অফ সিমেন্ট অ্যান্ড ব্রিক্স। সিমেন্ট অ্যান্ড ব্রিক্স, ওর সাথে কিন্তু সিমেন্টের সাথে মানে স্যান্ড বালিও মিশ্রণ করা লাগে, তাহলে সিমেন্ট, ব্রিক, স্যান্ড এরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন এক্ষেত্রে ব্রিকটাও এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে, কিন্তু মডার্ন গ্রামার অনুসারে যেহেতু ম্যাটেরিয়াল নাউন নাই, তখন এই যে ইটটাকে আমরা গুনতে পারি, তখন এটা হয়ে যাবে কিন্তু কাউন্টেবল নাউন বা কমন নাউন। তখন কিন্তু এর প্লুরাল করতে হবে, তখন লিখতে হবে দ্য হাউস ইজ বা বিল্ডিং ইজ মেড অফ কি কি হতে পারে, সিমেন্ট, স্যান্ড অ্যান্ড ব্রিক্স। তখন কিন্তু ব্রিক্সটা প্লুরাল হবে। আর এগুলোর সেন্স হলে কিন্তু আলাদা হয়ে যাবে। যেমন দেখেন আমরা বলতেছি এই যে মিল্ক, পেপারস, ভালো কথা, তারপরে এই যে ওয়াটার্স, এগুলা কিন্তু আবার যখন অন্য সেন্স দেবে, মানে এরা পানি না বুঝে আমি বলতেছি টু ওয়াটার্স মানে টু বোটলস অফ ওয়াটার, এমন হতে পারে। তারপরে এই যে পেপার, পেপার দ্বারা যখন পেপার না বুঝে ওই যে সংবাদপত্র বুঝাবে, তখন কিন্তু এগুলো প্লুরাল হতে পারে। তাহলে কি হচ্ছে, যে সকল নাউন দ্বারা পৃথিবীতে বিদ্যমান এর অস্তিত্বকে, যখন আমি এই যে বলতেছি সল্ট মানে পৃথিবীতে যত লবণ আছে সব লবণকেই আমি অখণ্ডভাবে বোঝাচ্ছি। এই যে সল্ট, ব্রিক, মিল্ক যেটাই থাকুক আর কি, যখন আমরা মানে এগুলোকে আমরা কি করতে যাচ্ছি 1 2 3 এইভাবে গণনা করতে পারবো না, এবং একক ছাড়া এদেরকে আমরা গণনা করতে পারবো না। এর এককগুলাকে গণনা করতে পারবো, যে 10 কেজি চাল, ঠিক আছে, 5 কেজি চাল, পেপার। তো পেপারের যে এককগুলো আছে, ঠিক আমরা এই যে যেমন শিট করলাম, যে 10 শিট অফ পেপার। এই যে সল্ট, ঠিক আছে, কত বলতেছি যে ধরেন 2 কেজি লবণ নিলাম, তাহলে 2 কিলোস বা 2 কিলোগ্রামস অফ সল্ট। এখানে দ্বিতীয় সংজ্ঞাটা দেওয়া আছে, এটা সহজ সংজ্ঞা। যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে, দেখেন একটা এক্সাম্পল এখানে দেখাবো, ম্যাটেরিয়াল নাউনটা অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন। তো ভালো কথা, যদি আমার হাতে অত দূর যাচ্ছি কেন, এটাই দেখাই, চাবি দিয়ে উদাহরণ দিলাম। এই যে ধরেন আমি বললাম কি চাবি, চাবিতে কি আছে, এটা তৈরি হয়েছে আয়রন লোহা থেকে। তো এতে কি আছে দেখেন, উৎপন্ন বস্তুতে ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এখানে লোহা অপরিবর্তিত আছে, এবং উৎপন্ন বস্তুটা লোহা থেকে কি তৈরি হয়েছে, উৎপন্ন বস্তুটা হলো কি, এটা গণনা করা গেলে এটা কি হবে, কমন নাউন। তাহলে কি হচ্ছে কমন নাউন, এটাতে আয়রন আছে, এটাতে আয়রন আছে, 4টা চাবিতে আয়রন আছে, উপরে প্রলেপ যা দেন সেটা পরের কথা, এবং এদেরকে গণনা করা যাচ্ছে। প্রথম কথা হলো এদের লোহা পরিবর্তন হয়নি, লোহা অপরিবর্তিত আছে। 2, এদেরকে গণনা করা যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, এরা এই যে কমন নাউন। কি কমন নাউন, যেমন আমরা রিং, তারপরে নেকলেস, এইগুলা তৈরি করি কি থেকে, সাধারণত রূপা অথবা সোনা থেকে, স্বর্ণ থেকে, গোল্ড থেকে, গোল্ড অথবা সিলভার থেকে। তো ভালো কথা, যখন আমরা গোল্ড থেকে কি বলবো রিং বানাচ্ছি, বা ডায়মন্ড থেকে রিং বানাচ্ছি, বা নেকলেস বানাচ্ছি, তখন এতে এই গোল্ড বা ডায়মন্ড অপরিবর্তিত থাকতেছে, এবং ওই যে রিং বা গোল্ড যখন আমরা রিং বা নেকলেস গণনা করতে পারতেছি, এ কারণে ওরা হচ্ছে কমন নাউন। আর এদের উপাদান হচ্ছে গোল্ড বা ডায়মন্ড, এরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন নদীর উপাদান কি, নদীর উপাদান হচ্ছে পানি, ঠিক আছে, নদীতে পানি না থাকলে কিন্তু সেটাকে আমরা নদী বলতেছি না। তো ওয়াটারটা হচ্ছে কি নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর রিভারটা হচ্ছে কমন নাউন। একই বিষয় যে আলোচনা আছে, ওয়াটার বা দ্য ওয়ার্ড গোল্ড, এরা সাধারণত কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। হোয়াট টাইপ অফ দ্য নাউন দ্য ওয়ার্ড রাইস, রাইস তাহলে কি হচ্ছে। তবে আরেকটা বিষয়, রাইস কিন্তু অনেক ক্ষেত্রে প্রপার নাউন ইউজ হতে পারে, যদি ব্যক্তির নাম হতে পারে, যেমন লিজা রাইস, শুধু রাইস, বা কোনটা যদি পার্সনের নেম হয়, তো সেক্ষেত্রে অথবা কোনো স্পেশাল নেম বোঝায়, মানে ধান ছাড়া অন্য কোনো নাম হতে পারে, মানে স্পেসিফিক কোনো বস্তুকে বোঝানো বা ব্যক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রপার নাউন হতে পারে। যেমন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিল কন্ডোলিসা রাইস। 40 নাম্বার, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে, এই জন্য আপনাদেরকে করা। এই প্রশ্নটা মানে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী করছে, তারা অনেকে বুঝতো না। যে দেখেন, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, বাক্যে গোল্ড কি, তাহলে আমার গোল্ড থেকে নেকলেস তৈরি হলো, গোল্ড থেকে নেকলেস তৈরি হলো, তাহলে নেকলেসটাতে আমার কি থাকতেছে, গোল্ড অপরিবর্তিত থাকতেছে, তাহলে এর উপাদান হলো গোল্ড, নেকলেসের উপাদান হচ্ছে গোল্ড, গোল্ডটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। আর গোল্ড থেকে তৈরি হয়েছে নেকলেস, নেকলেসটাকে আমরা গুনতে পারবো,
ঠিক আছে, যে একটা নেকলেস, দুইটা নেকলেস, তিনটা নেকলেস, একটা দোকানে অনেকগুলো নেকলেস তৈরি করা হয়, কিন্তু ওই সবগুলো নেকলেসে ধরেন গোল্ড থাকলো, গোল্ডকে আপনি গুনতে পারবেন না, কিন্তু একে একক দ্বারা মাপতে পারবেন যে কত গ্রাম বা কত ক্যারেট, কত ওই যে আনা আনা বলে যে এত আনা বা এত ভরি। বা এত তোলা, একক দ্বারা আপনি স্বর্ণকে মাপতেছেন। পরে দেখেন দিস রিং ইজ মেড অফ গোল্ড, এখানে ছিল নেকলেস, এখানে রিং। তো রিং ধরেন আপনার স্বর্ণ থেকে, হাতে চারটা আঙ্গুলের চারটা, এটা রিং ফিঙ্গার, ভালো কথা, মিডিল ফিঙ্গারেও দিলেন, ইন্ডেক্স ফিঙ্গারে দিলেন। তারপরে এখন এখানে দেখেন ধরেন আমার তিনটা আঙ্গুলে তিনটা আংটি থাকলো, তো আংটিগুলা গোল্ডের তৈরি। তাহলে গোল্ড থেকে তৈরি হওয়ার পরে আংটিতে গোল্ড অপরিবর্তিত আছে, গোল্ডটা ম্যাটেরিয়াল নাউনই থাকবে, আর ওর থেকে যে আংটি তৈরি হবে রিং, রিংটা হবে আমাদের কমন নাউন। কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য দেখেন। কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য বস্তু বোঝায়। যেমন আরো কিছু বিষয় আপনাদেরকে বোঝায়, তাহলে বুঝতে পারবেন। ধরেন এই যে বই, বই কি থেকে তৈরি? পেপার থেকে তৈরি। তাহলে বই এর পেপার কিন্তু অপরিবর্তিত আছে, এই যে দেখেন এখানে পেপার কিন্তু অপরিবর্তিত আছে, ইঙ্ক কালি ব্যবহার করছেন, তাহলে কালি পেপার মিলে একটা বই হচ্ছে, ভালো কথা। তাহলে এই বইটা হচ্ছে আমাদের কি নাউন? বুক। বুকটা হচ্ছে এই কিতাব, ভালো কথা। বই হচ্ছে আমাদের কি? এটা কমন নাউন, কারণ একটা বই, দুইটা বই, তিনটা, এরকম অনেক বই হয়, এগুলো গুনতে পারবেন। কিন্তু এখানে যে পেপারটা আছে, পেপারকে আপনি গুনতে পারবেন না, কিন্তু এই যে পেজ, শিট, এইগুলো দ্বারা একক, এগুলো ধরলাম একক, এই একক দ্বারা একে গণনা করাতে পারবেন। তাহলে কি হচ্ছে? পেপারটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই যে দেখেন কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য। তাহলে কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে, কমন নাউন এটা, আর এটা হলো ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য। পেপার থেকে তৈরি হলো এবং এই বইকে গণনা করতে পারতেছেন, তাহলে বুঝলেন। এবার আসেন ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের উপাদান অগণনাযোগ্য এবং পরিমাণ বাচক। এই বইয়ে কি পরিমাণ আছে, এটা আমি যে এই পরিমাণে পেজ আছে, এটা পরিমাণ বাচক, ভালো কথা। এবং এই যে পেপার, পেপার আপনি গুনতে পারবেন না। এই যে গোল্ড, মানে রিং, রিং বা নেকলেসে যে গোল্ডটা থাকে, এই গোল্ডটা অগণনা বাচক, কিন্তু একক দ্বারা পরিমাপ করতে পারবেন। সাধারণত যে একটা গোল্ড, দুইটা গোল্ড, এইরকম হবে না। তারপরে দেখেন রিং, নেকলেস, এই যে গোল্ড, ডায়মন্ড, সিলভার থেকে উৎপন্ন জিনিসের নাম বোঝায় যা গণনা করা যায়। আর এখানে দেখেন গোল্ড, ডায়মন্ড, সিলভার সাধারণত পদার্থের নাম, যা কোনো জিনিসের উপাদান যা গণনা করা যায় না। তো একইভাবে এই যে দেখেন বুক, ইনভেলপ মানে খাম, ভালো কথা, পেপার থেকে উৎপন্ন, পেপার থেকে বই তৈরির উপাদান। হ্যাঁ, রিভার নদীর নাম, আর ওয়াটার হচ্ছে নদীর উপাদান, পানি না থাকলে সেটা সাধারণত নদী না। তারপরে দেখেন শিপ, শিপের মাটন। এখন এখানে যদি আমাদের খাও থাকে তাহলে এখানে আমরা ব্যবহার করতেছি বিপ। তো যাই হোক, এগুলো ট্রেডিশনাল গ্রামারের এই যে ম্যাটেরিয়াল নাউনটা, আর মানে ট্রেডিশনাল গ্রামারে ছিল, মডার্নে আর নাই। এইটা বিসিএসে, এটা কিন্তু মাস্টার থেকে কমন ছিল, যখন 38তম বিসিএসে এই প্রশ্নটা কমন ছিল মাস্টার থেকে। আর এই চারটা সেই 2012 সাল থেকে এইভাবে চারটা দেওয়া আছে। অবশ্যই 11 সালের এডিশনের সম্ভবত এরকম চার্ট ছিল না, ব্যাখ্যা ছিল। তাহলে মাটন কোন ধরনের নাউন? এই যে দেখেন কমন নাউন। আসলে কি তাই? মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মাঝে মাঝে বলতে গেলে দেখবেন যে স্লিপ অফ টাং হয়ে যায়। মাটনটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আর মাটনের যে মানে এই যে মাটন দ্বারা, যেমন আমি হিউম্যান ম্যান, আমার শরীরে কি আছে? ফ্লেশ, ফ্লেশটা ম্যাটেরিয়াল নাউন। আর এই এর মধ্যে বোন আছে, ব্লাড আছে, এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। আর আমাকে গণনা করা যাচ্ছে, সেহেতু আমি কি? আমি হচ্ছে কমন নাউন। তেমনি মাটন থেকে শিপ, শিপটা হচ্ছে আমাদের কমন নাউন। এইগুলো যখন আমাদের পড়ানো সেটা মানে শেষ হবে, তখন আমি ডায়াগ্রাম আকারে সুন্দর করে আপনাদের মস্তিষ্কে অ্যাড করাবো। কিভাবে দেখেন, সাপোজ আমি বললাম দেখেন কি, এখন এই কিটাকে আমি করে দিলাম কি হলো A1, কি A1। এখন আসেন কি, কি থেকে তৈরি? আয়রন,
আয়রন। আয়রন। তাহলে আমার কি গেল এখন? কিছু কি আমি নিলাম হলো ধরেন পাঁচ। এখন কি এর কি থাকতেছে দেখেন, কি এর যে কোয়ালিটি আর ওয়েট থাকলো, স্ট্রেংথ থাকলো, এই বোর্ডটার প্রবলেম, বোর্ড চেঞ্জ করাতে হবে। ওয়েট বা লেন্থ, কি ব্যাপার থেকে লেখে না। তাহলে এখন দেখেন এই কিটা হচ্ছে আমাদের কি নাউন, কিটা হচ্ছে কমন নাউন, কারণ এটা আপনি গুনতে পারবেন, ঠিক আছে। এর পূর্বে সংখ্যাবাচক ব্যবহার করতে পারবেন, এর সঙ্গে এস যুক্ত করতে পারবেন, কিস 2 কিস 3 কিস। এমন ভালো কথা, এই কিসের কি থাকে আমাদের ওয়েট, ওজন থাকতেছে, ওজন থাকলো, এর কি আছে, এর লেন্থ আছে, এর হাইট আছে একটা। তো এই যে এর বৈশিষ্ট্য যেগুলো, এইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কি অল্প কয়েকটা চাবি নিয়ে আমি একটা এর সমষ্টি গঠন করলাম, এর কালেকশন করলাম, এটাকে আমি বলতেছি বাঞ্চ অফ কিস। তাহলে এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এখন কিসের যে উপাদান, এই যে উপাদান, এই উপাদান কি আয়রন, আয়রনটা হচ্ছে আমাদের কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন দেখেন এই কিসকে আমি নাম্বার দিলাম হোটেলে বা বাসার ক্ষেত্রে, যে কি A1 ধরলাম, এটা প্রথম তলার এ, তো তখন এইটা হবে আমাদের প্রপার নাউন। এবারে আসেন দেখেন, ধরলাম প্লেয়ারটা আমাদের সাকিব আল হাসান বা মুশফিক। তাহলে প্লেয়ারটা কি নাউন, আমাদের কমন নাউন। 1 প্লেয়ার, 2 প্লেয়ার্স, 3 প্লেয়ার্স। এখন এই প্লেয়ারদের নিয়ে আমি গঠন করলাম টিম বা স্কোয়াড, টিম অথবা স্কোয়াড। এখন দেখেন প্লেয়ারের শরীরে কি আছে, ফ্লেশ, ব্লাড, স্বাভাবিকভাবে ফ্লেশ, ব্লাড, বোন, যা খুশি থাকুক, বোন তো গণনা করা যাচ্ছে, ওই লাইনে আমি যাচ্ছি না, স্বাভাবিক মানে যেগুলো। তারপরে পানি আছে, ওয়াটার আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা যা উপকরণ থাকুক, উপাদান। এবার আসেন প্লেয়ার, এর কি কি থাকে দেখেন। প্লেয়ার হতে গেলে প্লেয়ারের মধ্যে কি থাকতে হবে, এর বৈশিষ্ট্যের মধ্যে। প্লেয়ারের স্বাভাবিকভাবে বলি, এর শরীরে স্ট্রেংথ থাকবে, কারণ স্ট্রেংথ থাকলো। প্লেয়ারের কি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, এই যে বললাম ডেথ, ধরেন বাথ, এর যৌবনকাল আছে, ইউথ। এর মধ্যে কি থাকতে হবে, একটা প্লেয়ারের মধ্যে সততা থাকতে হবে, ভালো কথা, অনেস্টি। অসাধুতা থাকলো, এই যে ওটা ব্যাড কোয়ালিটি, ডিসঅনেস্টি। তার মানে কমন নাউনের যে গুড কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি, তার বিভিন্ন ধরনের অবস্থা, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই কমন নাউনগুলো যে উপকরণ তারা তৈরি, মানে কমন নাউনে যে উপকরণগুলো থাকে, এরা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। কমন নাউনের নির্দিষ্ট একটা নাম, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন, অল্প কিছু কমন নাউনের সমষ্টি, সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন।
এবার আসি আমরা ফ্লাওয়ার। দেখেন আমরা আসলাম ফ্লাওয়ারে। ফ্লাওয়ারটা কমন নাউন। এখন অনেকে বলতে পারে তাহলে যদি আমরা এখন ফ্লাওয়ারে রোজ নিই, রোজ কি হবে? এই তো ঝামেলা। যাক আমরা ফ্লাওয়ার থেকে আসি, তারপরে আসি ফ্লাওয়ার। তো ফ্লাওয়ারের কি কি আছে? ফ্লাওয়ারের আমরা প্রথমে ধরি ফ্র্যাগনেন্স। ফ্র্যাগরেন্স সুগন্ধ, ভালো কথা। তাহলে এর যে বৈশিষ্ট্য, ভালো কথা। তাহলে আমাদের স্মেল, স্মেল এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্লাওয়ারের এই যে পেটাল মেটাল কি কি সব থাকে, এগুলো হচ্ছে আমাদের কি নাউন? এগুলো হবে ম্যাটেরিয়াল নাউন, মানে এর উপাদান না। এবারে আসেন, এই যে ফ্লাওয়ারের সমষ্টি হচ্ছে আমাদের বাঞ্চ, বাঞ্চ অথবা বুকে, BOUQUET, টি এর উচ্চারণ হবে না, বুকে। এখন আমি যদি বলি যে রোজ, তাহলে কি প্রপার নাউন হবে? হবে না। রোজটা কিন্তু এই জায়গাতেই ঝামেলা। রোজটা হচ্ছে আমাদের স্পেসিফিক কমন নাউন, কারণ রোজের রোজেস হয় 2 রোজ 3 রোজ। তাহলে ফ্লাওয়ার থেকে এর কিন্তু আমাদের সাধারণত কি হয় না? প্রপার নাউন হয় না। হ্যাঁ, ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার দ্বারা যদি কোনো ব্যক্তির নাম বোঝায়, সেক্ষেত্রে এটা আবার প্রপার নাউন হতে পারে। যেমন রোজ, ভালো কথা। রোজ কিন্তু কমন নাউন, কি নাউন? স্পেসিফিক কমন নাউন। এখন রোজ টাইটানিক সিনেমার নায়িকার নাম রোজ, সেক্ষেত্রে প্রপার নাউন হতে পারে। কিছু কিছু নাউনের ক্ষেত্রে আমাদের মনে হয় যে ওইটা মনে হয়, কারণ প্রপার নাউন হলে রোজ কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে, কিন্তু হবে না। দেখেন এর আগের ক্লাসে আমি যখন জেনারেলাইজড কি বলে কমন নাউন আর স্পেসিফিক কমন নাউন পড়েছিলাম, তখন দেখাইছিলাম যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, বা হি প্রেজেন্টেড মি উইথ এ বুকে অফ রোজেস, অথবা হি প্রেজেন্টেড মি উইথ এ বাঞ্চ অফ রোজেস। ঠিক আছে, তো এই যে রোজ থেকে কি হচ্ছে আমাদের? রোজেস হচ্ছে, এটা প্লুরাল হচ্ছে, তো এটা বোঝাই যাচ্ছে কমন নাউন। এটাকে আমাদের প্রপার নাউন বলার সুযোগ নাই ফুল অর্থে। বোর্ডের সমস্যা থেকে থেকে লিখে না। এবার আসা যাক শিপ। শিপ, তাহলে শিপের সমষ্টি কি হচ্ছে আমাদের? ফ্লোক। কিছু কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন। এখন শিপের মাংসকে আমরা বলতেছি মাটন। মাটন এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মানে মাটন দিয়ে শিপের শরীর তৈরি, মানে মাটন থেকে শিপ, ভালো কথা। এখন শিপের কি আছে? শিপের বাত আছে, ডেথ আছে, ভালো কথা। ওয়েট আছে, হাইট আছে। বাত, ডেথ, ওয়েট, হাইট, তার যতগুলা গুণ, মানে ভালো গুণ, খারাপ গুণ, তার বিভিন্ন রকমের অবস্থা, এগুলো হবে আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এর প্রপার নাউন হতে পারে, সাধারণত এর প্রপার নাউনটা হবে না। এটাও জেনারেলাইজড কমন নাউন। আমি বলতেছি কোথাকার ধরলাম অ্যারাবিয়ান শিপ, তখনও কিন্তু ওইটা অনেকগুলো, মানে আরবিতে মানে যতগুলা আরবে শিপ আছে সবগুলাকেই বোঝাচ্ছে, তখনও কিন্তু স্পেসিফিক নাউন বলার সুযোগ, সরি প্রপার নাউন বলার সুযোগ নাই, তখন হবে ওইটা স্পেসিফিক কমন নাউন। তো যাই হোক, আপাতত ক্লাস আমি এ পর্যন্তই কন্টিনিউ করলাম। পরবর্তীতে আমরা এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে, এই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। আর আগের যে ক্লাসগুলো আছে আপনারা ক্লাসগুলো দেখে নেবেন, এবং বই, মাস্টার বই যাদের কাছে আছে, যে যে প্রশ্নের প্রবলেম এগুলো টুকে রাখবেন। নেক্সট টাইম ক্লাসে আপনারা প্রশ্নগুলো করতে পারেন, আমি চেষ্টা করব প্রশ্নগুলোর সমাধান দেওয়ার। তো আপাতত ক্লাস এ পর্যন্তই। আর একটা বিষয়, আপনারা যারা 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছে, বড় জোর কত হবে? 5 থেকে 6 জন হবে। আর কিছু শিক্ষার্থী অবশ্য আমাকে 1000 টাকা দিয়েছিল, 2-1 জন অবশ্য ওই যে 500 টাকা করে পরে আবার বইয়ের প্যাকেজ নিয়েছে, আর 2-1 জন আরও রিকোয়েস্ট করে রাখছে, তার ওই সুবিধা, মানে রিফান্ড দেওয়া কমপ্লিট হয়ে যাবে। 2 থেকে 3 জন মনে হয় বাকি আছে, সবাই 500 টাকা করেই আছেন। কিন্তু এর মধ্যে আবার দেখবেন এই 700 স্টুডেন্টের মধ্যে মোটামুটি বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা কোনো পেমেন্ট না দিয়েই আছে।
এটা এখনকার না, যখন প্রথম দিকে আমি গ্রুপে অ্যাড করছিলাম, অনেকের অনুরোধে অ্যাড করছিলাম, তখন শুধু পোস্ট পড়ার জন্য নিয়েছিলাম। যারা সত্যিকার অর্থে দেখছি পেজে খুব অ্যাক্টিভ ছিল, আগ্রহী শিক্ষার্থী এরকম কিছু আছে যাদের কাছ থেকে কোনো টাকা নিইনি। আবার অনেকে প্রতারণাও করছে, দেখছি যে শেখার উদ্দেশ্যে প্রতারণার সুযোগটা দিয়ে দিই। তো যাক, এটা বিষয় না। আপনাদের আমি 30টা ক্লাস নিতে চাইছিলাম, যে শর্তটা আমি 30টার বেশি ক্লাস নেব, কিন্তু তাদের জন্য 30টাই, যারা এই যে পেজে বা ইয়েতে পাবলিকলি বাজে কমেন্টগুলো করছেন, 30টা ক্লাস হওয়া মাত্রই আপনার মানে তাদেরকে গ্রুপ থেকে আমি ব্যান্ড করে দেবো। আর অন্য যারা আছেন ইনশাল্লাহ তারা থাকবেন যতদিন আমার পক্ষে পসিবল। আর আমার ব্যস্ততা আসলে খুব বেশি, ওইভাবে ক্লাস নেওয়া সম্ভবও হয় না। আর আমি মূলত এই ট্যুরটা গেছিলাম আপনাদের শিক্ষার্থীদের চরিত্রগুলো যাচাই করার জন্য। একটা এক্সাম্পল দিই, আচ্ছা, চট্টগ্রাম থেকে আমার অনেক মানে কি বলবো শুভাকাঙ্ক্ষী বন্ধু ভাই যারা বিভিন্নভাবে আমার কাছ থেকে সুবিধা নিয়েছে, দু একজন লেখক হতে পারে, পাবলিশার হতে পারে, চাকরিজীবী হতে পারে, একসময় বলতো ভাই চট্টগ্রামে আসিয়েন, আপনাকে দাওয়াত রইল। তারা কিন্তু এখনও অনেকে চট্টগ্রামে চাকরি করে, কেউ কেউ চট্টগ্রামে স্থায়ী বাসিন্দা। আমি 3 দিন ধরে পোস্ট করলাম যে চট্টগ্রামে আছি, কোনো একটা ভাইও মানে একবার বললো না যে ভাই চট্টগ্রামে আসছেন, আপনাকে আমার বাসায় দাওয়াত রইল বা দেখা করি বা এরকম। তো আমার আসলে খারাপ লাগছে, লাগাই স্বাভাবিক। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, ভাই আমি ওই যে বললাম ওই ধরনের খাদক মানুষ না। আমার প্রতি ওয়াক্তে আমার পিছনে খাবারের ব্যয় হয় বড় জোর 50 টাকা। আর আল্লাহ আমাকে এত পরিমাণে সম্পদ দিয়েছে, আমার মানে এই জীবদ্দশ মানে এই অর্থ পুরাতে গেলে এই স্বাভাবিক জীবনে আমাকে কমপক্ষে 50 বার জন্ম নিতে হবে, কারণ আমার জীবনযাত্রা খুবই সাধারণ মানের। তো আমার খারাপ লাগছে যে আমি তাদের জন্য সবসময় চেষ্টা করছি, কিন্তু আমি ওই রকম কারো রেসপন্স পাইলাম না। তো ভবিষ্যতে অনেক কিছু শিখলাম যে মানুষের সঙ্গে কত বেশি প্রফেশনাল হওয়া উচিত। ওই যে বললাম মানুষের মুখের কথা ফেক, ফেসবুক এগুলো ফেক, মানে যারা আমার ফেসবুক এর কারণে এমনি আমি ফলোয়ারদের সত্যিকার অর্থে সহ্য করতে পারতাম না, যে এগুলো ফলোয়ার কেউ শুভাকাঙ্ক্ষী না, তাদের প্রয়োজনে আমার পেজে থাকে, আমার প্রয়োজনে না। তো আপনারাও ঠিক ওই রকম নেক্সট টাইম আপনারাও দেখবেন যে আমি কতটা প্রফেশনাল। আমার টার্গেট থাকবে 30টা ক্লাসে আপনাদের এই যে গ্রামার যে প্রবলেম্যাটিক জায়গাগুলো এগুলো ইনশাল্লাহ একদম শেষ করে দেব। তারপরে এই যে বললাম যেগুলো আছে বেয়াদবগুলো এগুলোকে ব্যান্ড করে দেব। তো যা হোক, পড়াতে গিয়ে কোনো ভুল ত্রুটি হলে, স্লিপ অফ টাং অথবা স্লিপ অফ পেন হলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমার কথার দ্বারা অন্যায়ভাবে যদি আমি কারো অনুভূতিতে আঘাত দিই সেক্ষেত্রে মাফ করবেন। আল্লাহ হাফেজ।